আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই যাচ্ছি সংবাদ শিরোনামে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ। কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামের। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। আগামী 10 মাস থেকে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 208 আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় বিজেপির। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে এবং সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পসমূহের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কিনা সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের সম্পাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আজ প্রধানমন্ত্রীর কাছে 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট পেশকালে তিনি এ গুরুত্ব আরোপ করেন। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীর কাছে অডিট রিপোর্ট পেশ করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধানমন্ত্রীকে বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থার 38টি নিরীক্ষা প্রতিবেদনের ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ সম্পর্কে অবহিত করা হয়। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের জেলা প্রশাসকদের সাথে বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। এছাড়া আজ দিনের প্রথম ভাগে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। গোলাম মর্তজার রিপোর্ট। প্রশাসকদের সহযোগিতা চেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে জেলা পর্যায়ে কাজ চলমান রয়েছে। এছাড়া গুজব ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইসিটি বলেন, ডাক, টেলিকম এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি 3টা মন্ত্রণালয় আমরা এই সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল ওটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। 180 দিন 6 মান্থস যে একটা কর্ম পরিকল্পনা দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী, সেটাকে সামনে রেখে আমরা কাজ করছি। এছাড়াও জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বৈঠকে তিনি জানান, বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ, সমন্বিত অফিস ভবন নির্মাণ, বিদ্যমান ভবনের সংস্কার এবং নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন তিনি। রাজুক সহ বিভাগীয় শহরের উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নেও ডিসিদের সহযোগিতা চান মন্ত্রী।
একই দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, চলমান প্রকল্প ও কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ উঠে এসেছে, যা ভবিষ্যতে কাজকে আরও গতিশীল করবে। মুক্তিযুদ্ধকে জাতির কাছে চিরকালের জন্যে স্মরণীয় করে রাখবার জন্যেই কিন্তু আমাদের দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া 2001 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। এবং তখন থেকেই আমরা কিন্তু বিরোধী দলে থাকতেও মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনও কাজ করছি। এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করছি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে 30,000 বীর নিবাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে এবং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে পরিচালনা করছি এবং আগামীতে করতে পারি, সেই আলোকে ওনারা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। কারণ আমরা যে প্রকল্পগুলাই নেই, এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে মাঠ প্রশাসনের মাধ্যমে। আমাদের কিন্তু ফিল্ড অফিস নাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। অতএব তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা খুব ভালো ছিল। আমরা আশা রাখছি যে আগামী দিনে আমাদের কাজের গতি আরও বাড়বে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তাই সুবিধা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে সকলকে উদ্যোগী হতে হবে। তিনি আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 আসনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী MA মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, বিএনপির ঢাকা 17 নির্বাচনী আসনে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাস্থ্য খাতের মৌলিক গুণগত পরিবর্তন আনতে আধুনিক জ্ঞান ও ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। এর আগে ডাক্তার জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 50,000 বিশিষ্ট ICU ও NICU সেন্টার, গ্যাস্ট্রোলিভার সেন্টার, প্যাথোলজি প্যাভিলিয়ন সহ বিভিন্ন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং হাসপাতালের কর্মপরিবেশ পরিদর্শন করেন। এ সময় কুর্মিটোলা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 10 মাস থেকে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান। হাম এবং এর উপসর্গ নিয়ে 300 শিশুর মৃত্যুকে দুঃখজনক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, টিকা সংকটের কারণে ভবিষ্যতে যাতে অন্য রোগের বিস্তার না ঘটে সেজন্য সরকারের প্রস্তুতি আছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। এ সময় তথ্য উপদেষ্টা জানান, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা এককালীন 7,500 টাকা করে পাবেন। ভারতের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো বাধা আসবে না। নির্বাচন যেটা এই বছরে শেষ হবে কেন, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। হাম এবং এর উপসর্গে 300 জনের বেশি শিশু মারা গেছে, গতকাল সংখ্যাটা 300 ক্রস করেছে। খুবই মর্মান্তিক ব্যাপার, খুবই দুঃখ প্রকাশ করছি। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই,
এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ে কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। আমরা জানি যে হাওরে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭,৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে। তো ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, হ্যাঁ, আমরা যেহেতু আমাদের একদম নেইবারিং এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত এই রাজ্যের সাথে, আমাদের এই সম্পর্ক ইন্টারাকশন এটা কন্টিনিউ করবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিটি একটি ঐতিহাসিক বাস্তবতা যা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আজ সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে সরকারের মূল প্রচেষ্টা থাকবে চুক্তিটিকে দেশের অনুকূলে কাজে লাগানো। যদি এই চুক্তির কোনো বিষয় দেশের স্বার্থের পরিপন্থী হয় তবে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ চুক্তির মধ্যে রয়েছে। তিনি বলেন, এটি এমন কোনো বিষয় নাই চাইলেই হঠাৎ করে চুক্তিটি বাতিল বা শেষ করে দেওয়া সম্ভব। জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আজ গেজেট প্রকাশ করে ইসি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট 50টি, এর মধ্যে 49 জন গত রোববার শপথ নেন। নিয়ম অনুযায়ী এখন নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল, নজিরবিহীন আসন জয়ে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। 293 আসনের মধ্যে 206টিতে জয় নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেমে গেছে 81 আসনে। হাই প্রোফাইল লড়াইও চমক। নিজ আসনে পরাজিত হয়েছেন টানা 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের ফলাফলের চিত্র একেবারেই ভিন্ন। ভূমিধস জয় পেয়ে প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। মোট 293টি আসনের মধ্যে 206টি দখল করে প্রায় 70% আসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিজেপি, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 148টি আসন। বিপরীতে তৃণমূল কংগ্রেস পেয়েছে 81টি আসন। এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1.5 দশকের শাসনের অবসান ঘটে। বিশ্লেষকদের মতে এই ব্যবধান শুধু আসনেই নয়, ভোটারদের মনোভাবের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে, শহর ও নতুন ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সবচেয়ে আলোচিত লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরেই পরাজিত হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। প্রায় 15,000 ভোটের ব্যবধানে জয় পান শুভেন্দু, যেখানে তিনি পেয়েছেন 73,463 ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 58,349 ভোট। নন্দীগ্রামেও জয় পেয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। পশ্চিমবঙ্গের বাহিরে আরও 4 রাজ্যের ফলাফলেও এসেছে ভিন্ন চিত্র। আসামে 126টি আসনের মধ্যে প্রায় 75টির বেশি আসন পেয়েছে বিজেপি। কেরালায় 140টি আসনের মধ্যে 99টি পেয়েছে বাম জোট। পুদুচেরিতে 30 আসনের মধ্যে প্রায় 16টি আসন পেয়েছে বিজেপি সমর্থিত জোট।
সেই সাথে তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে বড় চমক হিসেবে প্রথমবারের মতো নতুন রাজনৈতিক দল হিসেবে অভিনেতা বিজয় থালাপাতির নেতৃত্বাধীন টিভিকে দল জয় পেয়েছে। ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, প্রায় ৮০% কাছাকাছি ভোট পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে ফলাফল নিয়েও বিতর্ক রয়েছে। একে একে ভারতের বিভিন্ন রাজ্যের দখল পেলেও পশ্চিমবঙ্গে পেরে উঠছিল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার তারা মমতার রাজ্যেও পতন ঘটাল। ভোটার উপস্থিতির দিক থেকেও নির্বাচনটি ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোর মতে এই উচ্চ ভোটার উপস্থিতি এবং ফলাফলের ধরন ইঙ্গিত দিচ্ছে যে পরিবর্তনের পক্ষে বড় একটি অংশের সমর্থন ছিল। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইরান যুদ্ধের ভঙ্গুর অস্ত্রবিরতি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে আটকা পড়া শত শত জাহাজ ও এগুলোর নাবিকদের উদ্ধারে সোমবার প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই সময় বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করা ইরানের 6টি নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান এ দাবি নাকচ করে দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ আবার খুলে দেওয়ার চেষ্টায় নিয়োজিত মার্কিন যুদ্ধ জাহাজে ইরান হামলা চালালে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন কড়া হুঁশিয়ারি এই অঞ্চলকে আবারও একটি পূর্ণ মাত্রা যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত যদি ইরানের বিরুদ্ধে কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ নেয় তবে দেশটির সব স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক সামরিক সূত্র এই হুমকি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইরান থেকে ছোড়া 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া আমিরাতের ফুজাইরাহ কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনের আঘাতে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। এতে সেখানে কর্মরত 3 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে আমিরাত উপকূলে 2টি পণ্যবাহী জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে। ইরান এসব হামলার বিষয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি দেয়নি বা অস্বীকার করেনি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের উচিত হবে না নিজেদের আবারও কোনো চোরাপালিতে টেনে নেওয়া। আব্বাস আরাগচি আরও বলেন রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি থেকে এটি স্পষ্ট। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে পরিণত হয়েছে। আর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াতুল্লাহ জাভানি। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় প্রভাবশালী কয়েকটি পশ্চিমা দেশ তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডা পৃথক বিবৃতিতে এই হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মধ্যপ্রাচ্যের সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরের একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আজ এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থা সহিংসতায় রূপ নেওয়ার বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম সোমবার প্রায় 6% বেড়ে প্রতি ব্যারেল $114.44 উন্নীত হয়। আজ মঙ্গলবার দাম কিছুটা কমে $113.54 স্থির হয়েছে। চীনের হুয়ান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 21 জন নিহত এবং 61 জন আহত হয়েছেন। চীন রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া আজ জানিয়েছে সোমবার স্থানীয় সময় বিকেলে লিউ ইয়াং শহরের হুয়াংশিং ফায়ারওয়ার্কস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে প্রায় 500 জন দমকল, উদ্ধার ও চিকিৎসা কর্মী কাজ করছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন।
ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়। ঘটনাস্থলের আশেপাশে 3 কিলোমিটার এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আশেপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ কারখানার মালিকপক্ষ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আটক করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিসিটিভি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিস্ফোরণের কারণ নির্ধারণে ও ঘটনার জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলার 3 নারীসহ অন্তত 8 জন নিহত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর কয়েকটি লক্ষ্যবস্তুতে কিয়েভের ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় মেরফা শহরে রুশ হামলায় একটি গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় 6 জন নিহত এবং 30 জন আহত হয়। রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া একই সময়ে রুশ হামলায় খেরসন অঞ্চলে আরও 2 জন নিহত হয়েছেন। এর আগে সোমবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর একটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। মস্কোর মেয়র সার্গেই সোবানিন জানান, কিয়েভের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের 2টি ড্রোন প্রতিহত করতে পেরেছে। আবারও ফিরছে দেশের খবরে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার সত্যতা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে অনুসন্ধান বলছে পুরো বিষয়টি গুজব। স্বপ্না স্মৃতির প্রতিবেদন। এসএসসি পরীক্ষা মানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক ধরনের চাপ। তার উপর প্রশ্ন ফাঁসের গুজব তৈরি করে নতুন করে উদ্বেগ ছড়ানোর চেষ্টা, যা এবারও ঘটেছে। তবে তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ গুজব। প্রকৃতপক্ষে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। তাদের অনুসন্ধানে দেখা যায়, একটি প্রতারক চক্র টেলিগ্রাম বট ব্যবহার করে এডিট করা মেসেজ হিস্ট্রি তৈরি করে এই বিভ্রান্তি ছড়িয়েছে। ভাইরাল হওয়া 2 শিক্ষার্থীর বক্তব্য নিয়েও উঠে এসেছে নতুন তথ্য। তাদের একজন নিজেই প্রতারণার শিকার হয়ে বিভ্রান্ত হয়েছেন। অন্যজন জানিয়েছেন, তিনি মজার ছলে এমন মন্তব্য করেছিলেন যা পরে ভুলভাবে ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়মিত অপতথ্য ছড়ানো হচ্ছে। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ। তীব্র শ্বাসকষ্টজনিত রোগ অ্যাজমা বা হাঁপানি থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টিতে আজ সারা দেশে পালিত হয়েছে বিশ্ব অ্যাজমা দিবস। এবার দিবসের প্রতিপাদ্য সর্বাগ্রে ইনহেলার জাতীয় ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখুন। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাজমা বা হাঁপানি রোগ নিরাময়যোগ্য নয়, তবে এটি প্রতিরোধযোগ্য। শরীফুল ইসলামের রিপোর্ট। বিশ্বে প্রায় 15 কোটি মানুষ শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ অ্যাজমাতে ভুগছেন, যার 7% শিশু। হাঁ করে শ্বাস নিতে হয় বলে অনেকেই এই রোগকে হাঁপানি রোগও বলে থাকেন। দেশে প্রতি বছর এই রোগে আক্রান্ত হন 50,000-এরও বেশি মানুষ। দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে। হাঁপানি অসুস্থ আইসি মুন্সিগঞ্জ থেকে হাসপাতালে পড়তেছি, পরীক্ষা সব করা হয়েছে, আরও কিছু বাকি আছে। ঠান্ডা লাগলে আবার শ্বাস হয়, আবার মেডিকেল লাগে। 3বার আইলা, 3বার আইয়া ভর্তি হয়ে কিছুদিন থাকতে ভালো হয়ে যায়, আবার যাই, আবার কাজকর্ম করি, আবার রোগটা ক্লিয়ার হচ্ছে না, শ্বাসটা বাড়তেই চলে। তো এখানে আসলে আমরা যে চিকিৎসা দেয়, চিকিৎসা খুব ভালো দেয়, কয়েকদিন ভালো থাকা যায়। বায়ু দূষণ, বাতাসে ধুলোবালির পরিমাণ বৃদ্ধি, ধূমপান ও সবসময় আবদ্ধ ঘরে বসবাস এই রোগের জন্য অনেকাংশে দায়ী বলছেন চিকিৎসকরা। প্রতিনিয়ত আমরা ধুলাবালি, গাড়ির ধোঁয়া, তারপরে শিল্প কলকারখানার ধোঁয়া, ইটের ভাটা, ওভার পপুলেশন, এগুলিতে দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত পলিউশনে আমরা আক্রান্ত হচ্ছি, যার ফলে অ্যাজমার যে মেইন জিনিস হলো যে অ্যাজমা একটা হলো যে কন্ট্রোলেবল ডিজিজ বাট নট কিউরেবল। আমাদের উদ্দেশ্য থাকে অ্যাজমাকে আমরা একটা ভালো কন্ট্রোলে এনে এটাকে কিভাবে মেনটেন করতে পারি। অ্যাজমা বা হাঁপানি হলে সঠিক সময়ে চিকিৎসা না নিলে এ রোগ মৃত্যুর কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন, এদেরকে অনেকাংশে কারোর ক্ষেত্রে সারা জীবনও ওষুধ নিতে হয়। তবে অ্যাজমার ক্ষেত্রে যে ওষুধগুলি আছে সেগুলি ইনহেল ফর্মে আনাতে, কারণ আমরা যখন শ্বাস নেই এটা রেসপিরেটরিতে যায়, তো ইনহেলার মেডিকেশনগুলিও রেসপিরেটরি
লাইনে গিয়ে ট্রাক্টে গিয়ে লাংসে গিয়ে ইনিশিয়াল রেসপন্স করে, সেই জন্য আমাদের সাইড ইফেক্ট কম হয়, মেডিকেশন কম লাগে এবং পাশাপাশি টক্সিসিটিও কম হয়। অ্যাজমা বা হাঁপানি রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে ইনহেলার চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায় বলে জানান বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারের খবর। কয়েকদিনের মন্দার পর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,815.51, যা গতকালের চেয়ে শতকরা 0.21 বেশি। এছাড়া সিএসই 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,098.34, যা গতকালের চেয়ে শতকরা 0.29 বেশি। আজ 198টি কোম্পানির 31,76,809টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 15,17,03,000 টাকারও বেশি। এর মধ্যে 76টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 99টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানাচ্ছি। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 14 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 98 পয়সা, কানাডিয়ান ডলার 90 টাকা 09 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 54 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 11 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 34 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 02 পয়সা, কুয়েতি দিনার 396 টাকা 01 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 57 পয়সা, থাই বাথ 3 টাকা 70 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 97 পয়সা।